ভুল চিকিৎসার বিচারে প্রচলিত আইনকে পাশ কাটিয়ে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের তৎপরতা চিকিৎসকদের। কমপ্লেনের উপর ভিত্তি করে পিএমডিসি একটা তদন্ত কমিটি করে যে রিপোর্ট আসে, রিপোর্টের উপর ভিত্তি করে যদি কেস করা হয়, এখানে কিন্তু আমাদের কোনো বাধা থাকবে না। যে কোনো অপরাধের বিচার হবে প্রচলিত আইনেই। অপরাধ করে ধর্মঘট ডাকা অনৈতিক বলছেন আইন বিশেষজ্ঞরা। কোনো রং ট্রিটমেন্ট দিয়ে যদি কাউকে হত্যা করে তার মৃত্যু হয়, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা অনুযায়ী পরিচালিত হবে। চাপের মুখে যদি কোনো মামলা প্রত্যাহার হয়, সেটি একটি অনৈতিক এবং আইন বহির্ভূত নজির সৃষ্টি হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পুলিশের সাহসিকতায় জঙ্গিবাদ ও বিএনপি জামায়াতের নাশকতা দমন সম্ভব হয়েছে। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী। আরও ৫০,০০০ পুলিশ নিয়োগের ঘোষণা। রাজনীতিতে মোকাবেলা করতে না পেরে এবার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে সরকার। মন্তব্য মির্জা ফখরুলের। কাটেনি গ্যাস সংকট। বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনে দুর্ভোগ। সমস্যা সমাধানে আরও একদিনের সময় চাইল তিতাস। রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলেও বাড়েনি সেবার মান। যাত্রীরা ক্ষুব্ধ হলেও রেলমন্ত্রী বলছেন ভাড়ার তেমন প্রভাব পড়বে না। এবং কুমিল্লায় বাস প্রাইভেট কারের সংঘর্ষে এক চিকিৎসক, তার স্ত্রী, সন্তান সহ নিহত ৪। সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে একই পরিবারের ৩ জনের মৃত্যু। ভুল চিকিৎসার বিচারের ক্ষেত্রে প্রচলিত আইনকে পাশ কাটিয়ে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের জোর তৎপরতা শুরু করেছেন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে খসড়া হিসেবে পড়ে থাকা নিজেদের পছন্দনীয় রীতিনীতিকে আইনে রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। চট্টগ্রামে প্রসূতি মায়ের মৃত্যুর পর মামলা এবং টানা ৫ দিন ধর্মঘটের পর এ নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। তবে আইনজীবীরা বলছেন প্রচলিত আইনের বাইরে অন্য কোনো আইন দিয়ে এসব অপরাধের বিচার সম্ভব নয়। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে কোনো অপরাধের বিচারের জন্য রয়েছে পেনাল কোড কিংবা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধির মতো সুবিন্যস্ত আইনি ব্যবস্থা। সে অনুযায়ী চট্টগ্রামের চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। এতে চিকিৎসকরা টানা ৫ দিন ধরে বন্ধ রাখে বেসরকারি ক্লিনিক এবং রোগ নিরূপণী কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। শেষ পর্যন্ত চিকিৎসকরা ধর্মঘট থেকে সরে আসলো। এখন চলছে স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়নের চেষ্টা। কমপ্লেনের উপর ভিত্তি করে পিএমডিসি একটা তদন্ত কমিটি করে যে রিপোর্ট আসে, রিপোর্টের উপর ভিত্তি করে যদি কেস করা হয়, এখানে কিন্তু আমাদের কোনো বাধা থাকবে না। আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য যাবে, ভেটিং থেকে আসার পরে তারপরে ক্যাবিনেটে পাস হবে। এক্ষেত্রে আইনজীবীরা বলছেন প্রেস কাউন্সিল কিংবা বার কাউন্সিল অ্যাক্টের বিধিমালা শুধুমাত্র নিজেদের পেশাকে পরিচালিত করার জন্য, কিন্তু ফৌজদারি অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইনেই তার বিচার হতে হবে। কোনো রং ট্রিটমেন্ট দিয়ে যদি কাউকে হত্যা করে তার মৃত্যু হয়, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা অনুযায়ী পরিচালিত হবে। এর আগেও চট্টগ্রামে অপারেশনের পর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে ধর্মঘট করেছিলেন চিকিৎসকরা। প্রচলিত আইনের মুখোমুখি না হয়ে ধর্মঘটে যাওয়াকে অনৈতিক বলে মন্তব্য করেছেন পেশাজীবীরা। চাপের মুখে যদি কোনো মামলা প্রত্যাহার হয়, সেটি একটি অনৈতিক এবং আইন বহির্ভূত নজির সৃষ্টি হবে। প্রচলিত আইন, এই আইন দিয়েও তাদের যে ভুল ত্রুটি অবহেলা, এটাও দিয়েও তাদের বিচার করা যায়। বিএমএ নেতারা জানিয়েছেন চিকিৎসক সুরক্ষা আইনের খসড়ায় অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার জন্য চিকিৎসকদের সাময়িক চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখা এবং সনদ বাতিল সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। তবে তা হবে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সারা বিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে গেলেও পুলিশের সাহসী ভূমিকায় দেশে মাথাচাড়া দিতে পারেনি জঙ্গিবাদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগে প্যারেড অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত বছরের শুরুতেও পুলিশ বাহিনী বিএনপি জামায়াতের নাশকতা শক্ত হাতে দমন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দেন আরও ৫০,০০০ পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে।
রাজারবাগ পুলিশ লাইনে দৃষ্টিনন্দন প্যারেডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পুলিশ সদস্যরা। প্যারেডে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার। প্রথমবারের মতন একজন নারী কর্মকর্তার নেতৃত্বে অনুষ্ঠিত হলো পুলিশ সপ্তাহের প্যারেড। সালাম গ্রহণ করে পুলিশ সদস্যদের প্রতি দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তাদের আহ্বান জানান জনগণের সেবক হয়ে কাজ করতে। বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা অর্জনে বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। গত 7 বছরে আমরা পুলিশের সাংগঠনিক কাঠামোতে 739টি ক্যাডার পদ সহ 32,031টি পদ সৃষ্টি করেছি। তারপরেও দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল অত্যন্ত কম। সে বিবেচনায় আমরা বাংলাদেশ পুলিশে আরো 50,000 নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই উন্নয়নের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, আমি সবসময় মনে করি পুলিশ বাহিনী তাতে একটা বিরাট অবদান রেখে যাচ্ছেন। আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না থাকতো তো দেশের আর্থসামাজিক উন্নতি কখনোই সম্ভব হতো না। সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনে সামর্থ্য বাড়াতে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ চলছে, আল্লাহর রহমতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বিশেষ করে পুলিশ যেভাবে সক্রিয়, তাতে এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। সেজন্য পুলিশ বাহিনীকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2015 সালে সাহসিকতা, দক্ষতা এবং শৃঙ্খলামূলক আচরণের জন্য পুলিশের 102 জন সদস্যকে দেয়া হয় বাংলাদেশ পুলিশ পদক BPM এবং রাষ্ট্রপতি পুলিশ পদক PPM। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির রাজনীতি মোকাবেলা করতে না পেরেই সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, বেগম জিয়া তার বক্তব্যে আপত্তিকর কোনো মন্তব্য করেননি। এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হীন উদ্দেশ্যে প্রণোদিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখবার জন্য এই ধরনের হীন মিথ্যা মামলার আশ্রয় গ্রহণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়ে এই শাসক গোষ্ঠী মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে নির্মূল করবার ভয়াবহ চক্রান্তে লিপ্ত হয়েছে। এই মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলা সহ সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। দেখছেন দুপুরের সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি ম্যাচ ওয়াচিং। এখন ইন্টারনেট জ্যাকপট অফারে নিশ্চিত 1.25 জিবি থেকে সর্বোচ্চ 10 জিবি পর্যন্ত 3G ইন্টারনেট। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। গত কয়েকদিনের মতো আজও তীব্র গ্যাস সংকটে রয়েছেন রাজধানীবাসী। এতে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দা সহ সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা গাড়ি চালকরা। 1 মাসেরও বেশি সময় ধরে এই সমস্যা চললেও গত কয়েকদিনে তা আরও বেশি প্রকট হয়েছে। বিকেলের দিকে গ্যাসের চাপ একটু বাড়লেও কম তাপে রান্না সেরে নিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর মগবাজার, রামপুরা, মিরপুর, মোহাম্মদপুর সহ বেশিরভাগ এলাকায় সারাদিনই গ্যাস থাকছে না। ফলে অনেকটা কষ্ট করেই দিন পার করছেন এসব এলাকার মানুষ। এদিকে সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্স সহ সব ধরনের গাড়িকে। যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে ইতোমধ্যে চলমান গ্যাস সংকট সমাধান হতে শুরু করেছে দাবি করে আরও একদিন সময় চেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রাত্রে রান্না করে রাখতে হয়, তারপরে বাচ্চার জন্য কোনো কিছু করা হয় না, তারপরে মাঝে মাঝে খাবার কিনে নিয়ে আসতে হয়। মধ্যরাত্রে আমরা এইভাবেই কাজ করতেছি, রান্না বাড়ি এইভাবেই কাজ শেষ করে নিতে হয়, কিন্তু গ্যাস তো থাকে না, 5টার পরে গ্যাস থাকে না। লাইনে প্রচুর গাড়ি থাকে, দাঁড়ায় থাকে, ঠিক মতো গ্যাস পায় না এবং এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়। লাইনে যারা থাকে অনেকে আগে পিছিয়ে নিতে চায়, এই নিয়ে মারামারি হয়। মালিককে পুরো জমাই দিতে হবে, আমি গ্যাস পাই বা না পাই এটা তো মালিকের দেখার বিষয় না। আজকে আশা করতেছি যে বিকালের পর থেকে আমরা প্রেশারাইজ শুরু করব, লাইনে জিটিসির প্রেশারাইজ শুরু করবে, তারপর থেকে স্বাভাবিক অবস্থা শুরু হবে আর কি।
শুরু করবে আর কি চালু অবস্থা। এদিকে চট্টগ্রামে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনও কাটেনি সংকট। অন্যান্য দিনের মতো আজও চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ভোর থেকেই সিএনজি স্টেশনগুলোতে ছিল দীর্ঘ লাইন। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় সিএনজি অটোরিকশা চালকদের। 1 ইউনিট গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 3 থেকে 4 ঘন্টা। আর গ্যাস নিতে সময় বেশি লাগায় জমার টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে সিএনজি চালকদের। এছাড়া গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন আবাসিক এলাকার বাসিন্দারাও। চট্টগ্রামে প্রতিদিন 50 থেকে 55 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র 25 থেকে 27 ঘনফুট গ্যাস। এতে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গ্যাসের তো সমস্যা, অনেকে সিরিয়ালে বসে থাকি, তারাম দিন 2 ঘন্টা বসে থাকি, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকি গ্যাস পাম্পে। পয়সা থাকলে গাড়ির ইনকাম তুলতে পারি না, তারপরে গ্যাসও পাই না ঠিক মতে, এই সমস্যা। আজকে কয়দিন গ্যাস নিতেছি, গ্যাসের কোনো প্রেশার নাই, দীর্ঘ লাইন, অনেকক্ষণ সময় পেরিয়ে আমরা গ্যাস নিতে হয়। আর যে গ্যাস নেই ওই গ্যাস দিয়ে ভালোভাবে গাড়ি চালানো যায় না। কিরকম গ্যাসের প্রেশার নাই, একটা কথা সিরিয়াল বাই সিরিয়াল। কুমিল্লায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলুল বারী ও তার স্ত্রী সন্তান সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা থেকে বাহার রাহানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিমেষেই তছনছ হয়ে গেছে সাজানো একটি পরিবার। একদিন আগেও পরিবারের এমন পরিণতির কথা ভাবতে পারেনি কেউই, কিন্তু এখন কঠোর বাস্তবতার মুখোমুখি তারা। পুলিশ ও স্বজনরা জানায়, কুমিল্লা থেকে বিয়ের দাওয়াত খেয়ে মঙ্গলবার রাতে সপরিবারে ঢাকায় ফিরছিলেন জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলুল বারী মিঠু। পথে দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ডাক্তার ফজলুল বারী, তার স্ত্রী ও বাড়ির গৃহকর্মী নিহত হন। এ সময় গুরুতর আহত ফজলুল বাড়ির 2 মেয়েকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে বড় মেয়ে ফাহমিদার মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় আহত আরিয়ান ও ছোট মেয়ে সাবিহা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। ডাক্তার দম্পতির 2 জনই মানে অ্যাক্সিডেন্টে ওই স্পটেই মারা গেছে। আর যেই 2টা বাচ্চা ফাইজা এবং ছেলেটার নাম ছিল পুন, তারা আমাদের ইনডোরে ভর্তি ছিল, তাদেরকে আমরা চিকিৎসা দিয়েছি। হ্যাঁ, পরবর্তীতে তাদের গার্ডিয়ানরা সকালে এসে তাদেরকে ঢাকা নিয়ে গেছে। এদিকে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে আহাজারি যেন থামছে না স্বজনদের। ভালো আছো মা? আব্বা আছি। তারপরে বললাম, মা তোমার আম্মা কই? আমার পাশেই আছে। তা বললাম যে তোমরা কখন আসতেছ? সবাই মিলে আল্লাহ সবাইকে জান্নাতের বাসিন্দা। গাড়িতে ছিল আমার 2 ভাস্তি, একটা ভাস্তা আর ভাই ভাবি আর একটা কাজের মেয়ে। এই দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহত ডাক্তার ফজলুল বারী মিঠুর গ্রামের বাড়ি বগুড়ার সদর উপজেলায়। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসত বাড়িতে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল গুড় বোঝাই একটি ট্রাক। দারিয়াপুর আঞ্চলিক সড়কের নবকুমার দ্বীপ এলাকায় পৌঁছালে ভোর 6টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসত ঘরে ঢুকে যায় ট্রাকটি। এতে আবু বক্কর, তার স্ত্রী আরোহী খাতুন ও তাদের সন্তান সাব্বির ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরের সময় আরও থাকছে। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। আশঙ্কাজনক হারে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সেবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। এরই মধ্যে রেলমন্ত্রী স্বাক্ষরিত ভাড়া বাড়ানো সংক্রান্ত চূড়ান্ত পত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মন্ত্রিসভায় অনুমোদন পেলেই কার্যকর করা হবে এই বাড়তি ভাড়া। তবে সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ রেলের যাত্রীরা। 2012 সালে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত রেল বিমুখ করে তুলবে যাত্রীদের, এমনটাই বলছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা।
তবে রেলমন্ত্রী মনে করেন এই ভাড়া বাড়ানো হলে যাত্রীদের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। 2012 সালে পরিচালন ব্যয় বৃদ্ধির কারণ দেখানোর পাশাপাশি ভাড়া যুগোপযোগীকরণের কথা বলে 50 থেকে 110% পর্যন্ত বাড়ানো হয় রেলের ভাড়া। বিশ্ববাজারে তেলের দাম কমা সত্ত্বেও আবারও লোকসানের কথা বলে 7.8% ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছে রেল মন্ত্রণালয়। যাত্রীরা বলছেন এই বাড়তি ভাড়ার বোঝা চাপবে তাদেরই ঘাড়ে। তাতে যত টিকিট তাতে 10 গুণ মানুষ বেশি আছে তার লস কিভাবে? সরকার আমাদের উপর দিয়ে ট্যাক্স বিভিন্ন তুলছে, কিন্তু এটা ঠিক না। আমাদের দেশে মানুষের সেবার জন্য কোনো সেকশন নেই, ওরা ইচ্ছা মতন মানুষকে শোষণ করে। কমে পয়সার জন্য টেনে, বাসে গেলে বেশি পয়সা চাচ্ছে। রেল কর্তৃপক্ষের হিসেব মতে 2010 সালে রেলের লোকসান ছিল 758 কোটি টাকা। 2012 সালে ভাড়া বাড়ানোর পরও 2014 সালে তা বেড়ে দাঁড়ায় 803 কোটি টাকা। যাত্রী পরিবহন 2011-12 ও 12-13 অর্থ বছরে কমেছে 36 লক্ষ। 2011 ও 14 সালের ব্যবধানে পণ্য পরিবহন কমেছে 1,81,000 টন। এছাড়া সেবার মান, রেলের পরিবেশ ও শিডিউল বিপর্যয়ের সমস্যারও মোটা দাগে পরিবর্তন ঘটেনি গত কয়েক বছরে। ভাড়া বৃদ্ধি করে কোনো সময়ই ব্রেক ইভিনে আসাটা ডিফিকাল্ট। পরিকল্পনা মাফিক এটাকে আগায় নিতে হবে। রাস্তার সাথে সংযোগটা আরো বাড়াইতে হবে, অন্যদিকে নৌপথের সাথে বাড়াইতে হবে। রোলিং স্টকগুলোর ইউজ খুব কম হয়। ওয়ার্কশপগুলোকে যদি ভালোভাবে চালু করা যায় তাহলে অনেক বগি ইঞ্জিন কিন্তু আমরা কম দামে এখানে তৈরি করতে পারি। তবে এই ভাড়া আদায়ে যাত্রীদের সমস্যা হবে না বলে মনে করেন রেলপথ মন্ত্রী। 7.8% বাড়ানোর একটা চিন্তা ভাবনা আছে। এতে নিম্ন পর্যায়ের যাত্রী যারা তারা মোটেই এফেক্ট হবেন না। ভাড়া বৃদ্ধি করার মূল লক্ষ্য হইল যাত্রী সেবার মান বৃদ্ধি করা এবং রেলের যে ক্ষতি হয় বছর বছর, ক্ষতির পরিমাণ কমিয়ে আনা। এদিকে যাত্রীরা বলছেন যাত্রীদের উপর বাড়তি ভাড়া না চাপিয়ে বরং রেলপথকে আরো বেশি নিরাপদ, সেবার মান বৃদ্ধি এবং যাতায়াতের উপযোগী করে যাত্রীদের আরো আকৃষ্ট করার দিকে নজর দেওয়া প্রয়োজন রেল মন্ত্রণালয়ের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। টানা 7 দিনের তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। বেলা বাড়লেও বিভিন্ন জেলায় দেখা মেলেনি কাঙ্ক্ষিত সূর্যের। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 দিনের টানা শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে রাজশাহীর নগর জীবন। কাজের সন্ধানে বাইরে এসেও কাজ না পেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। আইসি সুন্দর বসে আছি, তালাই মারিতে কোনো কাজ কামই নেই। শীতের প্রতাপটা দিন দিন বাইরে চলছে আর কি, তো এর থেকে সাধারণ মানুষ তো কষ্ট আমরা পাচ্ছি। কুয়াশার পরিমাণ কম থাকলেও কনকনে ঠান্ডা বাতাসে মৌলভীবাজারে ছন্দপতন ঘটেছে স্বাভাবিক জীবনযাত্রায়। শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কুড়িগ্রামে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 62 শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। কুয়াশা ও কনকনে ঠান্ডায় শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে বেশি। গত 24 ঘন্টায় আমার এই হাসপাতালে বিছনা বরাদ্দ থেকে 3 গুণ শিশু ভর্তি ছিল। একই অবস্থা নওগাঁতেও। শৈত্যপ্রবাহের কারণে একদিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে 85 শিশু। স্বাভাবিক জীবনযাত্রায় ঘটেছে ছন্দপতন। উত্তরের হাওয়ায় কাঁপছে হিমালয়ের পাদদেশ ঘেঁষা নীলফামারীর সৈয়দপুর। ঘন কুয়াশার কারণে বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে থাকতে দেখা গেছে মালবোঝাই ট্রাক। 10 গজ দূরেও কিছু দেখা যাচ্ছে না, এই জন্য ড্রাইভাররা না দেখতে পেয়ে গাড়ি রাস্তায় পড়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে পঞ্চগড়ে। দুর্ঘটনা এড়াতে শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বগুড়া থেকে আসতে সময় লাগে 5 ঘন্টা, সেখানে লাগলো 7 ঘন্টা, 2 ঘন্টা সময় বেশি লাগলো প্রচন্ড কুয়াশার কারণে। শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরও কাজে বের হতে হচ্ছে। এছাড়া চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, শরীয়তপুর, দিনাজপুর, রংপুর সহ দেশের অন্যান্য জেলাতেও মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাত্রা। কনকনে ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। গত 6 বছর ধরে শীতে হাড় কাঁপানো ঠান্ডা আর গরমে উচ্চ তাপমাত্রার চরম আবহাওয়ার শিকার ওই অঞ্চলের মানুষ। আর আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন ভৌগোলিক অবস্থানের কারণে এসব জেলায় শীত এবং গরম বেশি অনুভূত হয়। চুয়াডাঙ্গা ঘুরে এসে কুষ্টিয়া প্রতিনিধি এস এম রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পৌষের শুরু থেকেই তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। তীব্র শৈত্যপ্রবাহের কারণে মাস জুড়ে তেমন দেখা মেলেনি সূর্যের। এ সময় দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় এ জেলায়। আর মাঘের শুরুতে শীতের দাপট বেড়ে গেছে আরো। ঘন কুয়াশার সঙ্গে কয়েকদিনে গুড়ি গুড়ি বৃষ্টি শেষে হিমেল হাওয়া। এরপর থেকে চলা মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চুয়াডাঙ্গা এমন শীত, হাত ব্যাকা হয়ে যাচ্ছে, হাতে কাজ করছে না। শীতে যে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরোনোর কোনো কায়দা নেই। প্যাসেঞ্জার হচ্ছে না, গাড়ি চালাতে পারছে না। প্রচন্ড শীতের কারণে জেলার হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আর অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নিউমোনিয়া এবং ডায়রিয়া হওয়ার কারণে আমি আমার বাচ্চাকে এই হসপিটালে ভর্তি করানো হয়েছে। বাচ্চাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া এই রোগ দুটো ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আমাদের যে বর্তমানে যে ধারণ ক্ষমতা তার 3 থেকে 4 গুণ রোগী বর্তমানে ওয়ার্ডে ভর্তি আছে। আবহাওয়া অফিসের পরিসংখ্যানে দেখা যায় 2010 সাল থেকে চলতি বছর পর্যন্ত এই জেলাটি শীতের সময়ে সর্বনিম্ন তাপমাত্রা এবং গরমের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করেছে। প্রতি বছর শীতের সময় কনকনে ঠান্ডা আর গরমে অসহনীয় তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া বিভাগের কর্মকর্তা বলছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে জেলার উচ্চতা উত্তর পশ্চিমাংশে বেশি ও দক্ষিণ পূর্বাংশে কম হওয়ায় এমন আবহাওয়া সৃষ্টি হচ্ছে। চুয়াডাঙ্গাতে ভৌগোলিক অবস্থানগত কারণে গরমের সময় একটু গরমের তীব্রতাটা একটু বেশি হয় এবং শীতের সময় শীতের তীব্রতাটাও অনেকটা বেশি থাকে। সীমান্তবর্তী এ জেলায় আয়তন 1177 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 11.5 লাখ। সময় সংবাদ, কুষ্টিয়া। অষ্টম বেতন কাঠামো অনুযায়ী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে সরকারি কলেজের শিক্ষকরা আজ থেকে 3 দিন ব্যাপী কর্মবিরতি পালন করছেন। বিভিন্ন কলেজ ঘুরে দেখা যায় সকাল থেকেই বন্ধ রয়েছে ক্লাস। শিক্ষার্থীরা বলছেন, এর ফলে তারা সেশন জটে পড়তে পারেন। গত 22 জানুয়ারি সরকারি কলেজের শিক্ষক সমিতির সভায় সব সরকারি কলেজে 26 থেকে 28 জানুয়ারি পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী 5 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে 6 ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জনেরও হুঁশিয়ারি দেন তারা। এরপরও দাবি পূরণ না হলে 13 থেকে 18 ফেব্রুয়ারি ক্লাস সহ পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূরীকরণের সঙ্গে সঙ্গে পদোন্নতিরও দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। স্যাররা তাদের ইচ্ছা মতোই কর্মবিরতি যাইতেছে, আমরাই ভুক্তভোগী। আমাদের টেস্ট পরীক্ষা, তারপর আমাদের ক্লাস চলতেছে না নিয়ম মতো, এই কারণে আমাদের সেশন জট পড়ার একটা সম্ভাবনা। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সর্বোচ্চ 4র্থ গ্রেড থেকে অবসরে যাবে এবং এতদিন আমরা 3য় গ্রেডে যেতে পারতাম, তাই না? এখন তাহলে আমাদের 1 নাম্বার 2 নাম্বার গ্রেডগুলোতে কারা যাবে, এটা আমাদের কাছে সুনির্দিষ্ট নয়। এই জিনিসটার জন্যই আমরা কিন্তু আন্দোলন করতেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন জানিয়েছেন, খুব শিগগিরই বাসাবাড়ির আশপাশে এবং রাস্তার পাশে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনের ব্যবস্থা করা হবে। এরপরেও কেউ যদি সেখানে ময়লা আবর্জনা না ফেলেন তাহলে জরিমানার ব্যবস্থা করা হবে। পরিচ্ছন্নতা বছর 2016 উপলক্ষে সকালে রাজধানীর মতিঝিলে বিআরটিসি কার্যালয়ের সামনে বিআরটিসির উদ্যোগে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনা সহ সকল কার্যক্রমে একসাথে কাজ করার আহ্বান জানান। নতুন এলইডি রোড লাইট স্থাপন সহ রাজধানীর 250 থেকে 300টি রাস্তা সংস্কার কাজ চলছে উল্লেখ করে নগরবাসীকে সাময়িক কষ্ট সহ্য করার অনুরোধ জানান মেয়র। এরপর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও অভিনেতা সাব্বির হোসেনকে সাথে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। পাহাড় কমন সমস্যা এই শহরে, সমস্যার কোনো শেষ নেই। আমাদের রাস্তাঘাটের সমস্যা রয়েছে, আমাদের বিদ্যুতের স্ট্রিট লাইটগুলোর সমস্যা রয়েছে, আমাদের বিভিন্ন সেবামূলক সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি সচেতনতা সৃষ্টি করবার জন্য, এইটাকে আমরা কনফার্ম করবার জন্য। যখন দেখবো যে না মানুষের মধ্যে মেসেজ গিয়েছে, কিন্তু তারপর কিছু মানুষ তো থাকে একটু শক্ত না হলে হয় না, কি করব? যেখানে সেখানে আবর্জনা ফেলে কিন্তু আমি জরিমানার ব্যবস্থা করব। দুপুরের সময় আরো থাকছে। আন্তর্জাতিক কাস্টমস দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, 2 দশকেও শেষ হয়নি কাস্টমস হাউসগুলোকে ডিজিটাল করার উদ্যোগ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দফায় দফায় কমলেও দেশের বাজারে কমেনি এখনও গুরুত্বপূর্ণ এই পণ্যটির দাম। এতে সাধারণ ভোক্তা পর্যায়ে এর কোনো সুফলই মিলছে না। কবে দাম কমবে এমন প্রশ্নে নীরব অবস্থানে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দাবি, তেল আমদানিতে নতুন নীতিমালা হচ্ছে যার সুফল মিলতে পারে এ বছরই।
অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ সহ অর্থনীতিবিদরা বলছেন, আমদানি নীতিমালা চূড়ান্তকরণের পাশাপাশি জ্বালানি তেলের দাম কমালে ইতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ সহ সব ক্ষেত্রে। দেবাশিস রায়ের রিপোর্ট। কৃষিখাত থেকে শুরু করে শিল্পায়ন ও পরিবহন সহ প্রায় প্রত্যেকটি খাতে সবকিছুর আগে প্রয়োজন চালনা শক্তি বা জ্বালানির, যা কিনা সচল রাখে দেশের অর্থনীতির প্রবাহ। সম্প্রতি বিশ্ববাজারে চলছে জ্বালানি তেলের দরপতনের তুমুল নাটকীয়তা। গত এক যুগের মধ্যে তেলের দাম সর্বোচ্চ কমে ব্যারেল প্রতি $30 নিচে নেমে এলেও দেশের বাজারে আসেনি একটুও পরিবর্তন। তাই আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দামের বিস্তর ব্যবধানে মিশ্র প্রতিক্রিয়া আছে ভোক্তা পর্যায়ে। যদি তেলের উপরে আপনার দামটা কমিয়ে দেয় তাহলে গ্যাসের উপর থেকে নির্ভরতা কমে যাবে। অনেক আগে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার ছিল, অথচ সরকার এই ব্যাপারে কোনো ভূমিকাই রাখছে না। এটা খুব দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। পৃথিবীর সব জায়গায় যখন কমে গেছে, আমার দেশে কেন কমবে না? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মূল্য বিশ্লেষণে দেখা যায়, বিশ্ববাজারে দাম কমার পর প্রতি লিটার ডিজেলে 20 টাকা, কেরোসিনে 20 টাকা, পেট্রোলে 35 টাকা, অকটেনে 40 টাকা এবং ফার্নেস অয়েলে 15 টাকা পর্যন্ত লাভ হচ্ছে। কবে কমবে মূল্যবান এই পণ্যটির দাম, এমন প্রশ্নের উত্তর না দিয়ে তেল আমদানির নতুন নীতির কথা বলছে বিপিসি। এটা নিয়ে যা কিছুই সিদ্ধান্ত হোক না কেন, এটা সরকারের খুব উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। এই বছর থেকে 50% তেল আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমরা আমদানি করব। অন্যদিকে জ্বালানি বিশ্লেষক ও অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, শুধু আমদানি নীতি পরিবর্তন নয়, বিশ্ববাজারে দরপতনের এই পরিস্থিতির সুযোগ কাজে লাগানো গেলে বিনিয়োগ সহ বেড়ে যাবে জাতীয় আয়। ফার্নেস অয়েলের দামটা কমানো উচিত। কমালে হয় কি, বিদ্যুতের দাম কমাতে হতো। এখন ইনভেস্টমেন্ট কিন্তু ভেরি মাচ রিলেটেড টু ফুয়েল প্রাইস। একটা সাস্টেইনেবল ফুয়েল সাপ্লাই স্ট্রিম ডেভেলপ করার জন্য আমাদের একটা ডেফিনেটলি ওই ধরনের একটা ফর্মুলা থাকা উচিত। একটা কোন বেসিসে আমি এটা করব। 10% পরিমাণ যদি মূল্য নিম্ন পর্যায়ে সমন্বয় হয়, তাহলে জাতীয় আয় এর 0.2% জিডিপির ইতিবাচক অগ্রগতি হবে। সরকার যদি এই ধরনের ম্যানেজমেন্টগুলোতে দৃঢ়ভাবে তার অবস্থান নেন, তাহলে পরিবহন ব্যয় কমিয়ে আনা সম্ভব হতে পারে এবং কৃষক পর্যায়ে উৎপাদিত ব্যয় কম হলে সেই সুবিধাটি ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হতে। তাদের মতে শুধু দাম কমালেই হবে না, প্রান্তিক ভোক্তাদের সুযোগ নিশ্চিত করতেও সরকারকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীতে এক র্যালির আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান। এ সময় চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন, নুসরাত ইমরোজ তিশা এবং ফুটবলার কায়েস উপস্থিত ছিলেন। র্যালিটি এনবিআর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এদিকে ডিজিটাল কাস্টমস প্রোগ্রেসিভ এনগেজমেন্ট এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামেও পালন করা হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। সকালে দিবসটি উপলক্ষে কাস্টমস হাউসের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। এতে রাজস্ব বোর্ড ও কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। উন্নত সেবা দেয়া ও শুল্ক ফাঁকি রোধ করতে দেশের কাস্টমস হাউসগুলোকে ডিজিটাল করার কাজ শেষ হয়নি দীর্ঘ 2 দশকেও। ব্যবহারকারীদের মতে অটোমেশন ও ন্যাশনাল ডাটাবেস পূর্ণাঙ্গ না হওয়ায় আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও হয়রানি কমেনি। এখনও বেশিরভাগ কাজ করতে হচ্ছে ম্যানুয়ালি। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন, কাস্টম হাউসগুলোর অটোমেশন ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। 1994 সালে এনবিআর পরীক্ষামূলকভাবে প্রথম চট্টগ্রাম কাস্টমস হাউসে অটোমেশনের প্রক্রিয়া শুরু করে। সর্বশেষ 2013 সালে চট্টগ্রাম কাস্টমস হাউস ও পর্যায়ক্রমে সব কাস্টমস হাউসে শুল্কায়নের অত্যাধুনিক সংস্করণ এসআইকুডা ওয়ার্ল্ড চালু করা হয়। ব্যবহারকারীদের অভিযোগ, পুরো অটোমেশন না হওয়ায় অনলাইনে আমদানি রপ্তানি পণ্যের তথ্য দেওয়া গেলেও শুল্কায়ন সহ অধিকাংশ কাজই হচ্ছে ম্যানুয়ালি। এতে সময় বেশি লাগার পাশাপাশি হয়রানি শিকার হচ্ছেন সংশ্লিষ্টরা। পেপারস ওয়ার্কও কিন্তু এখনো ম্যানুয়ালি হচ্ছে, পুরোপুরি সেই সুবিধাটুকু পাচ্ছি না। সেই জায়গায় আমরা বলবো যে অতি দ্রুত সেগুলো অটোমেশনে নেওয়া আমাদের আমদানি রপ্তানিতে আরও দ্রুত হবে। এটা কোনো ম্যানুয়ালের আওতায় থেকে যাওয়ার কারণে এখানে যেভাবে দুর্নীতির একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং থেকে যাচ্ছে,
পাশাপাশি কিন্তু আমাদের যে কর্মসময় কমানোর লক্ষ্যে এই ব্যাপক ব্যয় করে অটোমেশন প্রজেক্টটা করা হয়ে যায়, সেটা কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়। ন্যাশনাল ডাটাবেজ না হওয়ায় শুল্ক নির্ধারণে জটিলতা এবং বিরোধ বাড়ার কারণে সরকারি রাজস্ব অনাদায়ী থাকছে বলে জানালেন ব্যবসায়ীরা। ভ্যালু যে ব্যাপারটা সেটা যদি অ্যাডজাস্ট করা যেত তাহলে সিংহভাগ সমস্যারই সমাধান হয়ে যেতে পারত। ভ্যালুয়েশন কাস্টম ট্রেডিশনালি করতেছে, তারা যেটা ম্যাক্সিমাম ভ্যালু পায় সেটাকে নিয়ে রেফারেন্স হিসেবে রাখে। অ্যারোগেন্টলি পলিসি করে ফেলা হয়। পলিসিটা যে সমস্যা দেখা যায় তখন সমাধানের কিন্তু কোনো রাস্তা থাকে না। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন, ন্যাশনাল ডাটাবেজ তৈরির পাশাপাশি সব সংস্থাকে একই ব্যবস্থায় আনার প্রক্রিয়া চলছে। ন্যাশনাল সিঙ্গল উইন্ডো করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা যাবতীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলছি। সকলের সমন্বিতভাবে আমরা যখন কাজ করতে পারবো তখন অচিরেই ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রবর্তিত হবে। জাতীয় রাজস্ব আয়ের 27% আসে আমদানি পণ্যের শুল্ক থেকে। সংশ্লিষ্টদের মতে দক্ষ কর্মকর্তা নিয়োগ ও কাস্টমস হাউসগুলো সম্পূর্ণ ডিজিটাল হলে কমবে হয়রানি, বাড়বে রাজস্ব আয়। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। বরিশালের মাছের পাইকারি বাজার ইলিশের সয়লাব। নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে মৌসুম ছাড়াই হঠাৎ সরগরম ইলিশের পাইকারি বাজার। বহুদিন পর ইলিশের এই বাড়তি আমদানিতে দারুণ খুশি ব্যবসায়ীরা। এদিকে জেলার মৎস্য কর্মকর্তার মতে অবৈধ জাল ব্যবহারের কারণে ইলিশের সরবরাহ কমে গেছে। মাহমুদুর নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালে ইলিশের পাইকারি বাজারে এখন শুধু ইলিশ আর ইলিশ। বছরের প্রথম দিন থেকেই হঠাৎ করে বেড়ে গেছে ইলিশের আমদানি। এখানে প্রতিদিন গড়ে 800 থেকে 1000 মন ইলিশ দৈনিক কেনাবেচা হচ্ছে। অথচ এবার ভরা মৌসুমে ছিল মাত্র 200 থেকে 300 মন। অসময়ে ইলিশ পেয়ে দারুণ খুশি ব্যবসায়ীরা। সিজনে জাটকি মাছ না দারুণে বড় মাছটা পাওয়া যাচ্ছে, অফ সিজনে প্রচুর মাছ পড়ছে অফ সিজনে, এই জন্য আমরা খুব ভালো আছি। আমরা মৌসুমে কোনো ইলিশ পাইনি, এখন বড় বড় ইলিশ পাইতেছি, আমাদের খুব ভালোই লাগতেছে। হঠাৎ সরবরাহ বাড়ায় 300 থেকে 600 গ্রাম ওজনের ইলিশের দাম নেমে এসেছে অর্ধেকে। এবার মা ইলিশ রক্ষা ও জাটকা রক্ষা অভিযান বেশ কড়াকড়ি হওয়ায় ইলিশ সময় মতো ডিম ছাড়তে ও বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। তাই আমরা এর সুফল ভোগ করছি। এই ছুনি মাছের দাম অর্ধেকে নেমে এসেছে। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, অবৈধ জাল ব্যবহারের কারণে ইলিশের সরবরাহে ঘাটতি দেখা দেয়। গেল বছর যে একটি সফল অভিযান পরিচালনা করেছে মা ইলিশ রক্ষা কার্যক্রমে এবং জাটকা নিধনে বর্তমানে আমরা কাজ করে যাচ্ছি, এরই সুফল হিসাবে আজকে এই অসময়ে ইলিশ বলছে জেলেরা। জেলায় ইলিশের পাইকারি বাজারে আড়তের সংখ্যা ছিল 125টি। কয়েক বছর ধরে মাছ কম হওয়ায় বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধশত। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। যশোরের সাগরদাড়িতে জমে উঠেছে ঐতিহ্যবাহী মধুমেলা। সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের 192তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মেলায় রয়েছে বিনোদনের নানা উপকরণ। কেবল মেলা নয়, কবির বাস্তুভিটা দর্শনেও দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন মধুভক্তরা। আর মেলাকে কেন্দ্র করে চলা বিকিকিনিতে খুশি বিক্রেতারাও। জুয়েল মৃধার পাঠানো তথ্য, শেখ জালাল উদ্দিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে চলছে 126 বছরের ঐতিহ্যবাহী মধুমেলা। জেলা প্রশাসন আয়োজিত এ মেলা প্রাঙ্গণে প্রথম দিন থেকেই জেলা নয়, দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে আসছেন মধুভক্তরা। মেলায় উন্মুক্ত যাত্রা, নাটক, সার্কাস, জাদু প্রদর্শনী, বিচিত্রা অনুষ্ঠান, ইঞ্জিন ট্রেন ও নাগরদোলা সহ বিনোদনের বিভিন্ন আয়োজন আনন্দ যোগাচ্ছে সব বয়সী মানুষকে। ট্রেনে উঠছি, আরো অনেক কিছুতে উঠছি। সার্কাস আসছে, নাগরদোলা আসছে, অনেক এনজয় করছি আমরা মেলায়। আমি এই মেলায় আসি না, এবার প্রথম আসছি। এটা মেলাটা খুব ভালো লাগছে। মেলাকে কেন্দ্র করে এখানে আসলেও কবির বাস্তবিকটা দেখাই মূল উদ্দেশ্য অনেকের। তার এই যে নিজের যে ব্যবহার করা বাড়ি জিনিসপত্র এগুলো দেখার প্রতি যে আগ্রহ, সেই থেকে এখানে আসা, দেখে অনেক মজাই করলাম। মধুসূদনের বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র দেখলাম, ভালোই লাগে, বইতেও পড়ছি। এখানে অনেকগুলো তার কবিতা সংকলন আছে তার বাসার ভিতরে, সেগুলো আর কি দেখতে আসলাম। আর আনন্দ উপভোগের পাশাপাশি কেনাকাটাও করছেন আগত দর্শনার্থীরা। বেচা কেনায় দারুণ খুশি দূর দূরান্ত থেকে আসা দোকানিরাও। কেনাকাটা করলাম, অনেক কিছুই কিনলাম, টুকিটাকি জিনিস আর কি, আরো কিছু কিনবো। বাচ্চার জন্য একটা পুতুল কিনলাম, তারপর আরো টুকটাক অনেক কিছু কিনেছি। জিনিসপত্র যে কস্ট মোটামুটি মানে নাগালের মধ্যে আছে। বেচা কিনা অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক ভালো। গত 22 জানুয়ারি শুরু হওয়া ঐতিহ্যের এ মধুমেলা শেষ হবে 28 জানুয়ারি। সময় সংবাদ, যশোর।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত 12 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়া সরজমিনে ঘুরে এসে সংগঠনের নেতারা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তারা বলেন, হামলার ধরন এবং লক্ষ্যবস্তুগুলো পর্যালোচনা করলে দেখা যায় এটি একটি পরিকল্পিত হামলা। ব্রাহ্মণবাড়িয়া ঘটনার যে বিষয়গুলো উদ্বেগের সাথে লক্ষ্য করছি তা হলো, তারা একটি সাধারণ ঘটনাকে মিথ্যা উস্কানি দিয়ে সাম্প্রদায়িক ঘটনার রূপ দিয়েছে। আক্রমণের লক্ষ্যবস্তুগুলো দেখে আপনারাও একমত হবেন যে এগুলো একটি মহলের সুচিন্তিত সুনির্দিষ্ট লক্ষ্য। এই ঘটনাস্থল প্রত্যক্ষ পর্যবেক্ষণের পর আমরা মনে করছি এই জঘন্য ধ্বংসযজ্ঞ নিছক একটি অপরাধ নয়, এটা রাষ্ট্রদ্রোহ তুল্য অপরাধ। জোরালো তদন্তের মাধ্যমে এই অপরাধী সহ উস্কানিদাতা মূল হোতাদের গ্রেপ্তারের আওতায় আনার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সময় সংবাদের আজকের যাত্রায় ছিল নরসিংদী জেলা। সেখানে আব্দুল কাদির মোল্লা কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান প্রচারের প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন দর্শকরা। পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার এবং ফলো আপ রিপোর্ট প্রচারেরও অনুরোধ জানান তারা। এছাড়া সমাজের প্রতিটি স্তরকে সমানভাবে তুলে ধরার পরামর্শও দেন দর্শকরা। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে সেটা এখন যেন সময় বৃদ্ধি করে দেওয়া হয়। আর সকালের পরিবর্তে এই অনুষ্ঠানটা যদি বিকালে অথবা রাত্রে দেওয়া হয় তা আমজনতা দেখতে পারবে। শিক্ষা ব্যবস্থা থেকে সামাজিক উন্নয়নের সকলটা পর্বই যদি প্রতি ধাপে ধাপে উপস্থাপন করা হয়। নিউজের ক্ষেত্রে আপনাদের ফলো আপটা একটু কম হচ্ছে। যদি ফলো আপটা আরেকটা বিষয়, যে কোনো ছোট ঘটনাও আপনারা নিয়ে আসেন, কিন্তু এটার পরবর্তী সময় আর ফলো আপ হচ্ছে না। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করে সমাজের সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে ক্ষুদে চলচ্চিত্রকাররা। সকালে জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ আয়োজিত চাইল্ড অ্যাবিউজ শীর্ষক সেমিনারে বক্তারা এই পরামর্শ দেন। একই সঙ্গে শিশু নিপীড়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয়। তারা বলেন, শিশু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের একটি মাধ্যম হতে পারে চলচ্চিত্র। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন, এই স্লোগান নিয়ে 23 জানুয়ারি শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী চলা এই উৎসব শেষ হবে আগামী 29 জানুয়ারি। সারা দেশের 15টি ভেন্যুতে বিশ্বের 30টি দেশের 1.5 শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। শিশু শ্রম সংক্রান্ত যেসব নীতিমালা আছে তার মধ্যেও আছে, কিন্তু এত কিছু যুক্তরাষ্ট্রের স্মরণকালের ভয়াবহ তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 জনে। তুষারঝড় থেমে যাওয়ার একদিন পরেও স্বাভাবিক হয়নি নিউ ইয়র্ক সিটি সহ পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। বাংলাদেশ সময় মঙ্গলবারও এসব এলাকার রাস্তাঘাট থেকে বরফের আস্তরণ সরানোর কাজ শেষ হয়নি। ফলে এখনও স্বাভাবিক হয়নি সড়ক, রেল ও বিমান চলাচল। ওয়াশিংটন সহ বেশ কয়েকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও আজই সব চালু হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বরফ গলা পানিতে বেশ কিছু নির্মাঞ্চল পানিতে ডুবে গেলেও এটি বিপদসীমা অতিক্রম করবে না বলে জানিয়েছে নিউ জার্সির গভর্নর। কর্তৃপক্ষ জানিয়েছে, এবারে তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রায় 8.5 কোটি মানুষ। ভারতের 67তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অসহিষ্ণু শক্তির বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এবার প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। দিবসটিকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দিল্লিকে। এদিকে প্রজাতন্ত্র দিবসে ভারতের জম্মু কাশ্মীর রাজ্য দিনব্যাপী বন্ধের ডাক দিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামীরা। বর্ণিল আর বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজনে মুখর গোটা দিল্লি। আর বৈচিত্র্যময় সংস্কৃতি ও মানুষের নানা উপস্থাপনায় সেজে উঠেছে দিল্লির লালকেল্লা এলাকা। সাজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা এবং বিমান মহড়া নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেয় দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য। কুচকাওয়াজে 3 বাহিনীর সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দিবসটিকে সামনে রেখে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, তাই আলোচনার স্বার্থেই আগে সন্ত্রাসের নির্মূল হওয়া প্রয়োজন।
সহিংস, অসহিষ্ণু ও অপ্রয়োজনীয় শক্তির বিরুদ্ধে আমাদের নিজেদেরই লড়াই করতে হবে, কারণ অসহিষ্ণুতা আমাদের মূল্যবোধের আওতাভুক্ত নয়। দেশে নারী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য গণতন্ত্র নিশ্চিত করতে হবে, এটাই প্রজাতন্ত্রের সাফল্য। ৬৭তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী মোদী দিল্লির ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি স্মৃতি স্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এবারের কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রীতিমতো দুর্গে পরিণত করা হয় রাজধানী দিল্লিকে। নামানো হয় 25,000 পুলিশ সদস্য। দেশ জুড়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় সন্দেহভাজন 20 আইএস জঙ্গিকে। দিল্লির 31টি জনবহুল এলাকা ও 13টি মেট্রো স্টেশনে বসানো হয়েছে বিশেষ পাবলিক অ্যাড্রেস সিস্টেম। এদিকে প্রজাতন্ত্র দিবসে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে দিনব্যাপী বন্ধের ডাক দিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামীরা। এর ফলে মঙ্গলবার সারাদিন রাজ্যের সকল দোকানপাট, গণপরিবহন সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। দক্ষিণ এশিয়ান গেমস শুরু হতে বাকি হাতে মাত্র কদিন। তার আগে বক্সিংয়ে রিংয়ে নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত বক্সাররা। শেষবার 2010 সালে ঢাকা এসএ গেমসে স্বর্ণ জিতেছিল বাংলাদেশের বক্সাররা, তবে দেশের বাইরে কখনো স্বর্ণ জেতা হয়নি। সেই আক্ষেপ এবার ঘোচাতে প্রস্তুত রহিম আলামিনরা। সাথে প্রথমবারের মতো অংশ নেয় মেয়েরাও উদ্যমী আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণ করতে। 1977 সালে জাকার্তার এশিয়ান গেমসে পদক পান বাংলাদেশের বক্সার আব্দুল হালিম। সেবার ছিল শুরু। এরপর 1985, 96 ও 2010-এ ঢাকার মাটিতে হওয়া এসএ গেমসে মোট 4টি স্বর্ণপদক পায় বাংলাদেশ। তাদের মধ্যেই একজন আব্দুর রহিম। স্বপ্ন ভারতের মাটিতে হতে যাওয়া এসএ গেমসে দেশের জন্য স্বর্ণপদক জিতে প্রথমবারের মতো বিদেশের মাটিতে এসএ গেমসে সাফল্য নিয়ে আসা। আর জাতীয় পর্যায়ে 6টি পদক জেতা মোহাম্মদ আলামিনও জানালেন আশাবাদের কথা। আমি যেহেতু গতবারে গোল্ড পেয়েছি, এবারও আমি আশা করছি আমার সেই গোল্ডটা ধরে রাখতে পারবো। আমি আমার চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ গোল্ড পাবো বলে আশা করছি। আমরা অনেক ট্রেনিং করছি, অনেক আমাদের দেশে যারা কোচ আছে তারা অনেক ট্রেনিং করাইছে, ভালো ট্রেনিং করাইছে। এখন আমরা সবাই আশাবাদী যে আমাদের ভালো রেজাল্ট হবে ওখানে যাওয়ার পরে। কোচ কাজী আব্দুল মান্নান। বাংলাদেশ বক্সিং দলের অনেক সাফল্য এসেছে তারই দেখানো পথ ধরে। এবারের দলও নিয়ে আসবে কাঙ্ক্ষিত সাফল্য, এমনটাই মনে করেন বর্ষিয়ান এই কোচ। আলামিন ভালো করবে আশা রাখি, রহিম ভালো করবে। আর পদক গোল্ড আমি আশা করতেছি, সিলভার ব্রোঞ্জ পাবে ইনশাল্লাহ, আরো কয়েকজনই পাবে। তবে আলাদা করে সবার নজরে থাকবেন বক্সিং এর মেয়েরা, কারণ এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে রিংয়ে নামবেন শামিমা সাকিরা। বাইরের কোনো গেম হয়নি, এই প্রথম যাচ্ছি। আর আশা করি আমাদের 3টা মেয়ের মধ্যে যে কোনো একটা পদক আসবে। আমাদের আশাটা অনেক বড় আছে, আমাদের লক্ষ্য গোল্ডের। কিন্তু আল্লাহ তাআলা দেখি আমাদের কি দেয়। আর প্রথম তো আমরা এবার বক্সিং থেকে অ্যাটেন্ড করব। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের খবর। দুর্দান্ত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন আসরের শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে সরাসরি সেটে হারিয়ে সেমির টিকিট পান সেরেনা। অন্যদিকে ছেলেদের এককে টমাস বার্ডিচকে সরাসরি সেটে হারিয়ে সেরা 4-এ উঠেছেন আসরের 4বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। রড লেভার এরেনায় এবারের আসরে এখন পর্যন্ত কোনো সেট হারেননি সেরেনা উইলিয়ামস। সেই ধারা অব্যাহত ছিল কোয়ার্টার ফাইনালেও। চীনা প্রতিপক্ষ শারাপোভার বিপক্ষে আগের 20 ম্যাচের 18টিতেই জয় পাওয়া সেরেনা এদিন প্রথম সেটে জয় পান 6-4 গেমে। দ্বিতীয় সেটে আরও আগ্রাসী ছিলেন আসরের 6বারের চ্যাম্পিয়ন। শারাপোভাকে কোনো সুযোগ না দিয়েই দ্বিতীয় সেট 6-1 গেমে জিতে নেন মার্কিন তারকা সেরেনা। ফলে গেল এক যুগ শারাপোভার বিপক্ষে অপরাজিত থাকার পাশাপাশি টানা 18 ম্যাচ জয় পান এই মার্কিন তারকা। সাথে জায়গা করে নেন অস্ট্রেলিয়ান ওপেনার সেমিতে। এছাড়াও স্পেনের কার্লোস সুয়ারেজ নাভারোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন পোলিশ তারকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। পুলিশের সাহসিকতায় জঙ্গিবাদ ও বিএনপি জামায়াতের নাশকতা দমন সম্ভব হয়েছে। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী আরও 50,000 পুলিশ নিয়োগের ঘোষণা। রাজনীতিতে মোকাবেলা করতে না পেরে এবার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। কাটেনি গ্যাস সংকট, বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনে দুর্ভোগ, সমস্যা সমাধানে আরও একদিনের সময় চাইল তিতাস। কুমিল্লায় বাস প্রাইভেট কারের সংঘর্ষে এক চিকিৎসক, তার স্ত্রী, সন্তান সহ নিহত 4। সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে ঢুকে একই পরিবারের 3 জনের মৃত্যু।
এবং ভুল চিকিৎসার বিচারে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের তৎপরতা চিকিৎসকদের। আইনজীবীরা বলছেন অপরাধের বিচার হবে প্রচলিত আইনেই। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।